দারুণ একটা বিশ্লেষণে সবাইকে স্বাগত। প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেকাটা এখন আর শুধু গাধার খাটুনির বিষয় নেই, এটা পুরোপুরি একটা মাস্টার প্ল্যান বা কৌশলের খেলা। আজ আমরা একদম সাম্প্রতিক একটা প্রশ্নপত্র কাটাছেঁড়া করে দেখব ঠিক কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে এমন পরীক্ষায় বাজিমাত করা যায়। এটাকে জাস্ট একটা প্রশ্নপত্র সমাধান হিসেবে না দেখে প্রস্তুতির একটা সলিড ব্লুপ্রিন্ট হিসেবে ধরা যেতে পারে। স্ক্রিনে এখন যে শিরোনামটা দেখছি এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার একদম আসল প্রশ্নপত্র। ভাবা যায় পরীক্ষাটা হয়েছে একদম এই তো ৩১ অক্টোবর ২০২৪-এ। এরকম একটা সেন্সিটিভ জায়গায় চাকরির দায়িত্ব কিন্তু বিশাল, তাই পরীক্ষার্থীদের কাছ থেকেও একদম নিখুঁত আর ফাস্ট পারফরম্যান্স আশা করা হয়। তো এরকম একটা জব পকেটে পড়তে হলে ঠিক কি দক্ষতা প্রমাণ করতে হবে, চলুন সেটাই আজ ডিকোড করা যাক। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা একটু সাজিয়ে নিই। মূলত ৫টা জায়গায় ফোকাস করব আমরা। প্রথমে পরীক্ষার ওভারভিউ, এরপর গণিতের সূত্র, তারপর সাধারণ জ্ঞান ও প্রযুক্তি, বাংলা ব্যাকরণ, আর শেষে ইংরেজি দক্ষতা ও অনুবাদ। ব্যাস, এই হলো আমাদের রোডম্যাপ। শুরুতেই আসা যাক পরীক্ষার ওভারভিউ আর মানবন্টনের দিকে। একদম বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। এই ৭০ সংখ্যাটা কিন্তু এখানে আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। কেন বলছি? কারণ ৭০ নম্বরের একটা পরীক্ষা, অথচ সময় দেওয়া হয়েছে মাত্র ৯০ মিনিট। মানে প্রতিটা সেকেন্ড এখানে মহামূল্যবান। শুধু সঠিক উত্তর জানলেই কাজ হবে না, একদম রকেটের গতিতে আর নিখুঁতভাবে মাথা খাটাতে হবে। এবার সোজা চলে যাচ্ছি গণিত অংশে। এখানে সাফল্যের মূল মন্ত্র একটাই, সূত্রের একদম স্ট্রং আর সঠিক প্রয়োগ। যেমন ধরুন, জ্যামিতির এই বেসিক বিষয়টা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে। পরীক্ষার ওই প্রেশার কুকার সিচুয়েশনে বসে সূত্র হাতড়ানোর তো কোনো সুযোগ নেই। ১১ নম্বর প্রশ্নটা কিন্তু জাস্ট এই একটা সূত্র মাথায় থাকলেই খুব সহজে মিলিয়ে ফেলা যেত। আচ্ছা, ১২ নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাই। সমান্তর ধারার একটা চমৎকার প্রবলেম। ৭, ১২, ১৭ এভাবে ৩০টা পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। দেখেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একদম ঠান্ডা মাথায়। প্রথমে প্রথম পদ মানে এ ধরব ৭, আর সাধারণ অন্তর ডি হল ৫। এরপর সোজা সমষ্টির সূত্রে মান বসিয়ে দিলেই কেল্লাফতে রেজাল্ট আসবে ২৩৮৫। এরকম ধাপে ধাপে এগোলে নার্ভাসনেসের মধ্যেও ক্যালকুলেশনে কোনো ভুল হয় না। আর ১৩ নম্বরের এই বীজগণিতটা, উৎপাদকে বিশ্লেষণ, প্রথম দেখায় একটু প্যাঁচানো মনে হলেও জিনিসটা আসলে একটা পাজেলের মতো। প্রথমে বহুপদী সমীকরণটাকে একটু ছড়িয়ে বা বিস্তৃত করে লিখতে হবে, তারপর লজিক্যালি সাজিয়ে কমন নিলেই ম্যাজিকের মতো উত্তর বেরিয়ে আসবে, x+y ইন্টু x+2y ইন্টু x+3y। অঙ্কের আসল মজাই তো এই সুশৃঙ্খল যুক্তিতে। অঙ্ক তো হলো, এবার দেখা যাক সাধারণ জ্ঞান আর প্রযুক্তির কি অবস্থা। এখানকার প্রশ্নগুলো দেখলে মনে হবে যেন এক নিমেষে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছি। শিখা অনির্বাণ কোথায়? ঢাকা সেনানিবাসে। দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা? নীলফামারীর সৈয়দপুরে। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? পদ্মা। আর বাওয়ালি কাদের কালে? সুন্দরবনের পেশাজীবী কাঠুরেদের। মানে বুঝতে পারছেন তো, তথ্যের বিশাল একটা রেঞ্জ সবসময় মাথায় রাখতে হবে। তবে এখানকার সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই স্লাইডটাই দেখুন। অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হলো? ৮ই আগস্ট ২০২৪। আর পরীক্ষাটা হচ্ছে অক্টোবরের একদম শেষে। মানে শুধু ব্যাকডেটেড সাধারণ জ্ঞানের বই মুখস্থ করলে আর চিরে ভিজবে না, একদম আজকের খবরের কাগজের সাথেও ফুললি আপডেটেড থাকতে হবে। আর যেহেতু পদটাই কম্পিউটার মুদ্রাক্ষরিক, তাই আইটির এই বেসিক টার্মগুলো তো জানতেই হবে। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, কিংবা এই সময়ের সবচেয়ে আলোচিত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের দিনে যে কোনো অফিসিয়াল ডেস্কে বসার আগে এই প্রযুক্তিগত টার্মগুলো না জানাটা কিন্তু রীতিমতো অমার্জনীয়। এখানে ভুল করার কোনো সুযোগই নেই। এবার আমরা চলে আসছি আমাদের মাতৃভাষা মানে বাংলা ব্যাকরণ ও ব্যবহারের অংশে। দাপ্তরিক বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে সঠিক পরিভাষা জানাটা কতটা জরুরি, সেটাই ছকটা দেখলেই ক্লিয়ার হয়ে যায়। সেন্সেস শুনলেই বুঝতে হবে এটা আদমশুমারি। প্লিডিংস মানে হলো মামলার আবেদনপত্র বা নালিশ, আর গ্লসারি হলো শব্দকোষ।
অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইলপত্র নাড়াচাড়া করতে গেলে এই শব্দগুলোর নিখুঁত বাংলা জানাটা একদম মাস্ট। শুদ্ধ বানান এখানেই কিন্তু সবচেয়ে বেশি সিলি মিস্টেক হয় আর ইজি মার্কসগুলো হাতছাড়া হয়ে যায়। অনেকেই লিখে ফেলেন দারিদ্রতা, যেটা ঢাহা ভুল। সঠিক হবে দারিদ্র। আবার বিশ্বকবির বিখ্যাত গীতাঞ্জলি, এটাতে কিন্তু সব সময় হ্রস্বইকার হবে, কোনোভাবেই দীর্ঘইকার নয়। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বা ট্র্যাপগুলো থেকে বাঁচতে হলে বারবার লিখে প্র্যাকটিস করে ভিজুয়াল মেমোরি বাড়ানোর কোনো বিকল্প নেই। সবশেষে এমন একটা সেকশন যা অনেক সময় পরীক্ষার্থীদের জন্য গেম মেকার বা গেম ব্রেকার হয়ে দাঁড়ায়, ইংরেজি দক্ষতা ও অনুবাদ। ইংরেজির ক্ষেত্রে পরীক্ষকদের ভীষণ প্রিয় একটা ফাঁদ হল এই ডাবল কনসোনেন্ট আর সাইলেন্ট লেটার। যেমন কমিটি বানানে ডাবল এম, ডাবল টি, আবার ডাবল ই ভাবা যায়। নিউমোনিয়া শুরুই হচ্ছে একটা সাইলেন্ট পি দিয়ে। আর মিলেনিয়ামে তো ডাবল এল আর ডাবল এন দুটোই আছে। এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে গেলে পরীক্ষার হলে মাথা ঘুরিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। অনুবাদের এই জায়গাটা দারুণ ইন্টারেস্টিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন মুষলধারে মানে তো আর শব্দ ধরে ধরে আক্ষরিক অনুবাদ করলে চলবে না, তাই না? এখানে স্মার্টলি ইউজ করতে হবে ইডিয়াম। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। মানে পরীক্ষকরা দেখতে চান ভাষার ভেতরের সৌন্দর্যটা আসলে কতটা আয়ত্ত করা গেছে। আরেকটা উদাহরণ দেখা যাক। কলম দুইটির একটিও চলবে না। বাংলার ইংরেজি বাক্য গঠনে যে একটা বেসিক স্ট্রাকচারাল পার্থক্য আছে, সেটা এই নেগেটিভ সেন্টেন্সটা খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। দ্য পেন ডাজ নট রাইট ইন ইদার অফ দ্য টু। এই ইদার অফ দ্য টু এর ব্যবহারটা ধরতে পারাটাই হলো এখানে আসল মুনশিয়ানা। এবার রাইটিং সেকশনের এই টপিকটা দেখুন। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে ইংরেজিতে ৫টা বাক্য লিখতে বলা হয়েছে। একদম সাম্প্রতিক জাতীয় পর্যায়ের একটা ঘটনা। এখান থেকে একটা মেসেজ খুব ক্লিয়ার, মুখস্থ বিদ্যার দিন শেষ। চারপাশের ঘটনাবলী নিয়ে নিজের ভাষায় ফ্রি হ্যান্ডে লেখার প্র্যাকটিস থাকাটা এখন কতটা জরুরি, সেটা এই প্রশ্নটাই প্রমাণ করে। তো পুরো বিশ্লেষণ থেকে কি দাঁড়ালো? প্রস্তুতি হতে হবে একদম অলরাউন্ডারের মতো। শুধু ব্যাকরণ বা শুধু অঙ্কে বস হলে চলবে না, চোখ কান খোলা রাখতে হবে চারপাশের পৃথিবীর দিকেও। এখন একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে ব্যাকরণ, গণিত আর একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স বা রুটিন আজ থেকেই কিভাবে সেট করা যায়? নতুন উদ্যমে পড়ার কৌশলকে ঢেলে সাজানোর কিন্তু এটাই সেরা সময়।